গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। তুমি এইখানে কি করে এলে? ঘরের জানলা দরজা সবকিছু তো বন্ধ করে রেখেছিলাম। তারপরেও তোমায় বলেছিলাম তো, আমি যেখানে যেতে চাই সেখানেই যেতে পারি। আমার কোনো কিছুতেই কোনো বাধা আসে না। সজল বিছানার ওপর উঠে বসেছিল। ঘরের একপাশে জ্বলতে থাকা হ্যারিকেনের অল্প আলোতে ঘরের ভেতরটা ভালোভাবে দেখা যায় না। তবে সজলের মনে হলো বিছানার একপাশে যেখানে একটা লম্বা কাঠের ইজি চেয়ার রাখা আছে তার উপর বসে আছে মেয়েটা। অন্ধকারে মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না, শুধু একটা অন্ধকার অবয়ব বোঝা যায়। মেয়েটা এবার হেসে উঠল। তার হাসির শব্দ যেন কাঁচের চুড়ির মতো রিনরিনে। তারপর সজলকে অবাক করে দিয়ে কাঠের চেয়ার ছেড়ে এগিয়ে এলো বিছানার কাছে। বিছানার একপাশে বসতেই একটা মরমর করে শব্দ শুনতে পেল সজল, আর তাতেই তার বাকি ঘুমটুকু কেমন যেন কেটে গেল। কোথা থেকে একটা তীব্র ফুলের গন্ধ ভেসে এসে সজলের নাকে ধাক্কা দিচ্ছে, অথচ ঘরের দরজা জানালা সমস্ত কিছুই বন্ধ রয়েছে। সজলের মনে হয় গলার কাছটা কেমন যেন শুকিয়ে আসতে শুরু করেছে। এমনটা এর আগে কখনোই ঘটেনি। কোনো মেয়ের শরীর যে এত কাছ থেকে সজল এর আগে দেখেনি তেমনটা নয়, এর চেয়ে আরও বেশি কাছ থেকে সে দেখেছে। কিন্তু আজ রাতে এই মেয়েটাকে বিছানার উপর উঠতে দেখে কেমন যেন অস্বস্তি হলো সজলের। আমি ঘরে এসেছি বলে তুমি খুশি নও? তাহলে আমি চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে সজলের মধ্যে কি যেন একটা হয়ে গেল। বিছানার হেলান থেকে চাদরটা সরিয়ে সে সামনে উঠে পড়ল। হামাগুড়ি দেওয়ার মতো বিছানার ওপর খানিকটা এগিয়ে গিয়ে অপর প্রান্তে বসে থাকা মেয়েটার উদ্যত হাতটা সে ধরে ফেলল। ঠান্ডা বলেই মনে হলো হাতটা। তাছাড়া বাইরে প্রবল বৃষ্টি। এমন বৃষ্টির মধ্যে ঠান্ডা থাকাটাই স্বাভাবিক। তার নিজের শরীরও তো ঠান্ডা। চলে যেতে তো আমি বলিনি, কিন্তু দরজা জানলা বন্ধ, তার মধ্যে দিয়ে তুমি এই ঘরে এলে কি করে, এটা ভেবেই একটু অবাক হয়েছিলাম। এই ঘরে আসার অন্য একটা রাস্তা আছে, তোমায় সেটা একদিন দেখিয়ে দেব। তবে এখন আমি যাই, বাবা না হলে আমায় খুঁজবে। কিন্তু তুমি থাকো কোথায়? কদিন আমি এখানে রয়েছি, তোমাকে তো একবারও দেখিনি। কাছেই থাকি, দিনের বেলা ঘর থেকে বের হতে পারি না, তাই তোমায় দেখা দিতে পারি না। সেদিন রাতের বেলা তোমার সঙ্গে যখন দেখা হলো তখন ভেবেছিলাম তোমার কাছে আসবো, তাই। সজলের মধ্যে যে অস্বস্তিটা তৈরি হচ্ছিল সেটা যেন কখন কেটে গিয়েছে। এবার কি মনে হতে সে এগিয়ে গেল মেয়েটার দিকে। সে দেখল মেয়েটা বসে আছে, আর সেই গন্ধটা মাথার ভেতরে এসে লাগতেই মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। সজল হঠাৎ করেই একটা দুঃসাহসী কাজ করে ফেলল। মেয়েটা রাতের অন্ধকারে যখন তার ঘরে এসেছে তখন নিশ্চয়ই তার মনে তার জন্য কিছু না কিছু রয়েছে। মনের সাহসকে অবলম্বন করে সজল মেয়েটার একটা হাত ধরে তাকে নিজের দিকে টেনে নিল। মেয়েটা কিন্তু হাত সরিয়ে ফেলল আর লজ্জা পাওয়ার গলায় বলল, আহ, কি করছো? এখনো তো এখানে আরো কয়েকদিন আছো। এখন আমি যাই, না হলে বাবা আমায়। বাবা তোমায় খুঁজবে। এখানে যখন এসেছো তখন এভাবে তো আমি তোমায় ছেড়ে দেব না। হ্যারিকেনের আলোতে এবার মেয়েটার মুখটা বেশ ভালোভাবে দেখতে পেল সজল। তার গভীর কালো দুটো চোখ লজ্জায় নিচু হয়ে আছে, চোখের পাতা তীর তীর করে কাঁপছে, দুটো গাল যেন লজ্জায় লাল হয়ে রয়েছে। মেয়েটার থুতনির একদম নিচের দিকে একটা কালো তিল। সেই তিলটাই যেন তার মুখের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। মাথার লম্বা খোলা চুলের খানিকটা সামনের দিকে বুকের কাছে এসে পড়েছে। পরনে একটা শাড়ি,
সেটা কেমন যেন আলুঢালু এলোমেলো হয়ে আছে। তাড়াতাড়ি করে বেরিয়ে আসার সময় নিজেকে ভালোভাবে খেয়াল করতে পারেনি মেয়েটা। সজল একভাবে মুগ্ধ হয়ে মেয়েটার দিকে তাকিয়ে দেখছে। হঠাৎ তার মনে হলো ঘরের ভেতরে আরো কেউ যেন আছে, যেন কেউ একভাবে সজলের দিকে তাকিয়ে দেখে চলেছে। যে দেখে চলেছে তার দৃষ্টিটা খুব একটা ভালো নয়। অদ্ভুত একটা চোখে কেউ তাকিয়ে তাকে দেখছে। সঙ্গে সঙ্গে সজল মেয়েটার কাছ থেকে সরে আসে। একটা ভাব হঠাৎ করে কেটে যায়। মেয়েটা বলে ওঠে, কি হলো, ভয় পেলে কেন? ঘরের মধ্যে কেউ আছে, ঘরের মধ্যে আরেকজন কেউ আছে। কিন্তু এখানে আর কেউ থাকবে কি করে? আমি তো একা এখানে এসেছি। না 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 না, আমার আমার স্পষ্ট মনে হলো কেউ একজন আমার। কথা বলতে বলতে সজল সামনের দিকে তাকায়। মেয়েটা কাঁপা কাঁপা চোখে তার দিকে তাকিয়ে আছে। হ্যারিকেনের আলোয় ওই দুটো চোখের গভীর অর্থ বুঝতে সজলের দেরি হয় না। মেয়েটার দুটো গাল আরো লাল হয়ে উঠেছে। ঠোঁটের পাতা কেমন যেন গোলাপের পাপড়ির মতন রক্তিম বলে মনে হচ্ছে। সজলের মনে হয় ঘরের মধ্যে যে আছে থাকুক, এমন একটা সুযোগ সে আমি কিছুতেই ছাড়তে পারবো না। সে এগিয়ে যায় মেয়েটির দিকে। মেয়েটার দুটো কাঁধ দুহাতে ধরে আস্তে আস্তে এগিয়ে নিয়ে আসে তার দিকে। মেয়েটার চোখ নামিয়ে ফেলে। তারপর কখন যে সজলের ঠোঁট মেয়েটার ঠোঁটকে স্পর্শ করেছে সেটা সজলের মনে নেই। গভীর রাত পর্যন্ত সজলের ঘরের বিছানাটা সেই কড়া ফুলের গন্ধে ভরে উঠতে থাকে। তারপরও একসময় মেয়েটা সজলকে বিছানায় রেখে আস্তে আস্তে বেরিয়ে কোথায় যেন চলে যায়। যাওয়ার সময় বলে যায়, আসবো আমি, কাল রাতে আমি আবার আসবো। কাঠের বাংলোটা যেখানে রয়েছে সেখান থেকে হাঁটা পথে একটু সামনের দিকে এগোলেই জঙ্গল শুরু হয়েছে। জায়গাটার নাম হাতিগঞ্জ। গ্রাম নয়, তবে পুরোপুরি শহরও বলা যায় না, মফস্বল বলা যায়। হাতের মুঠোর মধ্যেই সমস্ত কিছু রয়েছে। তবে যেখানে কাঠের বাংলোটা বানানো রয়েছে সেখান থেকে বাজারটাও খানিকটা দূরে। জঙ্গলের কাছে আর দোকান করবে কে? জঙ্গলের একপাশে রয়েছে কাঠের বাংলোটা। সেখানে এসেছে সজল সেনগুপ্ত, একটা বড়সড় কোম্পানির একজন অফিসার সে। এই কোম্পানির শাখা বিভিন্ন জায়গায় রয়েছে। জঙ্গলে যারা গিয়ে সেখানকার গাছ কাটে, তারপর সেই গাছ জলপথ এবং স্থলপথে রপ্তানি হয়ে যায় শহরে। সেখান থেকে সেই কাঠ বিভিন্ন ফার্নিচার কোম্পানিগুলোকে পাঠানো হয়। ভেতরে তো অনেক ব্যাপার রয়েছে, তবে সেই সমস্ত নিয়ে সজল মাথা ঘামায় না। তার কাজ হলো যে সমস্ত জায়গাগুলো বেছে নেওয়া হয় কিংবা নেওয়ার কথা চলছে সেখানে গিয়ে জায়গাটা পর্যবেক্ষণ করে আসা, কাজ করা। কেমন সুবিধা আছে, মজুরদের ব্যবস্থা হবে নাকি অন্য জায়গা থেকে তাদের আনতে হবে, তারপর খাওয়া দাওয়া, থাকার জায়গার সমস্যা সব কিছুই তাকে বুঝে নিয়ে অফিসে রিপোর্ট করতে হয়। তারপরে অফিসের অন্য লোকেদের কথা শুনে কাজ। এমনই একটা কাজে সে এবার এসেছে হাতিগঞ্জের এই কাঠের বাংলোতে। কাঠের বাংলোটা যখন তৈরি হয়েছিল তখন এইখানে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু একটা তৈরি হবে বলেছে। সরকারি উদ্যোগে কথা যত দ্রুত দেওয়া হয় তত দ্রুত কাজ হয় না। সজলের সেই সমস্যা নিয়ে মাথা ব্যথা নেই। সে নিজের কাজ করে অফিসে ফিরে রিপোর্ট জমা দেবে, ব্যাস। তারপর আবার কিছুদিনের জন্য তাকে কোনো জায়গায় পাঠানো হবে। সজল বিবাহিত। কলকাতা শহরে তার স্ত্রী এবং একটি 6 বছরের মেয়ে রয়েছে। তবে এই সমস্ত কিছুর পাশেও সজলের আলাদা একটা। বাবু, খাবার দিয়ে গেছি, খেয়ে নিন। আজ কি জঙ্গলের দিকে যাবেন? নিজের মনে কি যেন ভেবে চলেছিল সজল। বাংলো বাড়িটার বারান্দার কাছে বসে সজল জগতের ডাকে উত্তর দিয়ে বলল, না, আজ আর জঙ্গলের দিকে যাওয়ার ইচ্ছে নেই। তবে জগৎ, তুমি বলেছিলে মজুরের ব্যবস্থা এখানে হয়ে যাবে। আমার কিন্তু কম করে হলেও 50টার মতো কাজের লোক লাগবে। তারপর কাজ শুরু হওয়ার পরে যদি আবার লাগে তার ব্যবস্থা করতে হবে। তবে সমস্ত কিছুর জন্য তুমি কমিশন পাবে।
কমিশনের দরকার নেই আমার। এখান থেকে প্রায় উত্তরের দিকে গেলে একটা আদিবাসী গোষ্ঠী আছে, সেখানে আদিবাসী লোকই থাকে, প্রায় 500-র মতো লোক হবে। তাও ওদের বললে সবাই মিলে চলে আসবে। লোকগুলো বেশ ভালো বাবু, পয়সা নিয়ে কাজ করে, আর তাছাড়া মনও খুব ভালো। ওরা এর আগেও এদিকে অনেক কাজ করেছে। ভালো হলেই ভালো, আমার টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। কোম্পানি সেসব দিকে খরচ করতে জানে, কিন্তু কাজটা ভালোভাবে হওয়া চাই। তুমি তাহলে ওদের একবার খবর দিয়ে রেখো। কোম্পানিতে গিয়ে আমি তাহলে ওদের কথাই বলবো। আমি আসবো না, অফিসার ও যারা আসবে তারা তো ওই কাঠবাংলোতেই থাকবে, তাই না? তো তখন কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, এদিকে ঘোরার জায়গা তেমন নেই না জঙ্গল ছাড়া? না, ঘোরার জায়গা তেমন নেই। জঙ্গলের কাছেই কাঠের বাংলোই রয়েছে, আর সামনের মাটির পথ ধরে খানিকটা এগিয়ে গেলে বড় রাস্তা পড়বে, সেখান থেকে বড় ঢিপি দেখে আসতে পারেন। তাছাড়া ওই দিকটা কিছু নেই। সামনে রেল স্টেশন আছে, ওখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়। ওই দিকটা জমজমা থাকে, এই দিকটা তো জঙ্গল, এখানে লোকজনও কম। আচ্ছা জগৎ, আশেপাশে কোথাও কোনো বাড়িঘর নেই? না, আশেপাশে কোনো বাড়িঘর নেই, তবে ওই জঙ্গলের ধার দিয়ে বেশ খানিকটা এগিয়ে গেলে কয়েকটা পুরনো বাড়িঘর দেখা যায়, তারা ওখানে ছিল। সজল মনে মনে কিছু একটা ভাবে, তারপর জগৎকে চলে যেতে বললে সে চলে যায়। কাঠের বাংলোটা একতলা, পাশাপাশি দুটো বেশ বড় ঘর। একটা ছোট্ট প্যাসেজের পেছনের দিকে গিয়ে সেখানে একটা রান্নাঘর, তবে রান্নাঘরের পাশে একটা ছোট্ট রুম মতো রয়েছে, সেটা একটু আলাদা। প্রথম দিন ব্যাপারটা দেখেই সজল প্রশ্ন করেছিল, এই ঘরটা বন্ধ কেন? কোনো কাজেই লাগে না, তাই বন্ধ করা থাকে। এখানে এই ঘর কে ব্যবহার করবে বলুন তো? ঘরের পুরনো জিনিসপত্র আমি ভেতরে রেখে দিই। আমি তো এইখানেই সব সময় থাকি, তাই ওই ঘরটা বন্ধ করে রেখেছি। জগৎ কথাটা এমনভাবে বলল যে সজলের কিন্তু তেমন একটা সন্দেহ হলো না। ঘরগুলো খোলা থাকে, সমস্ত কিছু পরিষ্কার ঝকঝকে তকতকে করে সাজানো, অথচ এই ঘরের দরজার তালাটা কেমন যেন জং পড়ে গেছে। তবে সে ব্যাপারে তখন সে কিছুই বলে না। জগতের কথা শুনতে শুনতে সে মেয়েটার কথা ভাবছিল। মেয়েটা কে? তার নাম কি? কোনো কিছুই তো মেয়েটা বলল না, অথচ মেয়েটাকে সজলের বেশ ভালোই লেগেছে। মেয়েটার গরমটা বেশ। তাছাড়া মেয়েটার শরীর থেকে ভেসে আসা সেই সকালের রোদের মতো তীব্র ঝকঝকে আলোর মধ্যে মাথার ভেতরটা নাড়া দিতে লাগলো একবার। আর তখনই পাশের টেবিলের ওপর পড়ে থাকা মোবাইলটা বেজে উঠল। হ্যাঁ বলো। এদিকে নেটওয়ার্কের এত সমস্যা, কাল রাতে কতবার চেষ্টা করলাম, ফোনটা লাগলো না। তুমি কেমন আছো? তিতলি জ্বরটা কমেছে? অপর প্রান্ত থেকে উত্তর এলো, জ্বর কমেছে, আমি ভালো আছি। কিন্তু তোমার তো 3 দিন ধরে কোনো খোঁজ নেই। জায়গাটা কেমন বলো তো? তুমি তো বলেছিলে সামনেই নাকি জঙ্গল, বাংলো থেকে বেরোলেই। বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছিল তোমার কথা শুনে। সত্যি ইন্টারেস্টিং জায়গা। একটা কাজ করো, ভিডিও কল করো, একবার দেখাচ্ছি। ভিডিও কলে সজল জঙ্গলের দিকটা দেখাতে থাকে তার স্ত্রী পল্লবীকে। তিতলির ঘুমিয়ে থাকা মুখটাও দেখতে পায় সজল। ভিডিও কলটা অন রেখেই জঙ্গলের দিকে ক্যামেরা রেখে সজল কথা বলে চলে। হঠাৎ করে অপর প্রান্ত থেকে পল্লবী বলে ওঠে, আরে জঙ্গলের মধ্যে ওটাকে? ওই যে জঙ্গলের সামনের দিক থেকে হেঁটে যাচ্ছে। ফোনের দিকে চোখ রেখেছিল সজল। এবার পল্লবীর কথায় ফোনটা সরিয়ে জঙ্গলের দিকে এসে তাকায়। কই, কোথাও কেউ নেই তো। পল্লবী কিছু ভুল দেখলো নাকি? কোথায়? এখানে তো কেউ নেই। তুমি ভুল দেখছো মনে হয়। সত্যিই তো কেউ নেই, কিন্তু যেন একবারের জন্য মনে হলো একটা মেয়ে, পরনে একটা সবুজ রঙের শাড়ি, জঙ্গলের সামনের দিক দিয়ে এক পাশ থেকে অন্য পাশে চলে গেল। আরে না না, এখানে কে আসবে? এখানে থেকে জগৎ ছাড়া তো আর কেউ নেই। আশেপাশে খুব একটা কেউই নেই। সব থেকে কাছে একটা সাঁওতাল বস্তি আছে, সেখান থেকে যদি কেউ জঙ্গলের মধ্যে এসে থাকে তাহলে কথা আলাদা। ঠিক আছে, তাহলে এখন রাখি, এবার জঙ্গলটা দেখতে যেতে হবে। ইচ্ছে করেই তাড়াতাড়ি ফোনটা নামিয়ে রাখে সজল। তারপরেই মনে পড়ে যায় পল্লবীর বলা কথাগুলো। সবুজ রঙের শাড়ি, কিন্তু সবুজ রঙের শাড়ি এখানে আসবে কোথা থেকে? জঙ্গলের সামনের দিকেই বেশ খানিকটা এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো সজল।
তাদের যে জায়গাটা নেওয়ার কথা সেটা আরেকটু ভেতরের দিকে। তবে সামনের দিকটা দেখেই সজল বুঝতে পেরেছে কোম্পানি নেহাত খুব একটা খারাপ জায়গা পছন্দ করে না। বড় বড় গাছ রয়েছে জায়গাটায়, মোটা মোটা তার কাণ্ড, এবং এই গাছ থেকে যে কাঠ পাওয়া যাবে সে কাঠের দাম বাজারে অনেক। শুধু ভালোভাবে কাজটা করতে পারলেই ব্যাস। রিপোর্ট ভালো দিতে পারলে তাতে সজলের পেছনে তো লাভ আছেই। তাছাড়া এবার এই কাজটা সেরে বাড়ি ফিরে বেশ কয়েকদিন বিশ্রাম নিতে হবে। অফিসের সাথে কথা বলা রয়েছে। ঠিক করেছে সে, তিতলি আর পল্লবী মিলে একবার দীঘা থেকে ঘুরে আসবে। ভেতরের দিকটায় জঙ্গলটা বেশি ঘন, বাইরের দিকে গাছপালাগুলো কম, এমনটাই হওয়ার স্বাভাবিক। কিন্তু ভেতরের দিকটা কেমন যেন একটু ঠান্ডা বেশি রয়েছে। তবুও ওখানে ওটাকে একটা পাগলের মতো মনে হচ্ছে। কি বলো তো? সময় হয়েছে, সময় হয়েছে, এবার সময় হয়ে গেছে রক্ত খাবার, টাটকা রক্ত খাবার সময় হয়ে গেছে। এই কে রে তুই? এখানে কি করছিস? পাগলাটা মুখ তুলে তাকায় সজলের দিকে। তার মাথার সাদা চুল, মুখের দাড়ি কেমন যেন মাথাটাকে বাইরের কোনো কিছু থেকে রক্ষা করার চেষ্টা করছে। তার হাতে একটা মস্ত লাঠি, গায়ের পোশাক ছেঁড়া, একটা উদ্ভট গন্ধ ভেসে আসছে তার দিক থেকে। সজলকে দেখে সে মুখ তুলে তাকায়, তারপর হাতের লাঠিটা তুলে বলে, চলে যা এখান থেকে, যা যা চলে যা, বাঁচতে হলে এখান থেকে চলে যা, চলে যা বলছি, না হলে যখন আকাশ ফেটে পড়বে তখন আবারও আসবে, ও আবারও আসবে, চলে যা চলে যা চলে যা। যত সব পাগল! এই জঙ্গলের মধ্যেও পাগল এসে জুটেছে, লোকজন নেই অথচ। পাগল একটা ছেলেকে দেখে সজল হাঁটতে থাকে সামনের দিকে। তখনও চিৎকার করে চলেছে সে পাগলটা। এবার সময় হয়ে গেছে রক্ত খাবার, টাটকা রক্ত খাবার সময় হয়ে গেছে। জঙ্গলের ভেতরে অনেকটা দূর পর্যন্ত ঘুরে সে আবার ফিরে আসে। সজল বেশ খানিকটা হেঁটে চলে এসেছে, এমন সময় কি মনে হতে পেছন ফিরে সে তাকায় আর দেখে, আরে রাত্রের সেই মেয়েটা না? মেয়েটা একটা গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? কি করব বলো, তুমি এখানে রয়েছো তা তো এতক্ষণ বুঝতে পারিনি। তাছাড়া এখানে তো ঘোরার জায়গাও নেই। ফিরে যাই, দুপুরে রান্নার কাজ কতদূর জোগাড় হলো দেখি। তোমায় একটা জায়গা দেখাবো, দেখবে? সে না হয় ঠিক আছে, দেখব, কিন্তু তুমি থাকো কোথায়? জগতের সঙ্গে আমি কথা বললাম, জগৎ বলল আশেপাশে বাড়ি ঘরে খুব একটা মেয়ে নেই। যদিও তুমি কি জঙ্গলের ভেতরের দিকে থাকো? মেয়েটা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সজল আর মেয়েটা আস্তে আস্তে জঙ্গলের আরো গভীরের দিকে ঢুকতে শুরু করে। জঙ্গলের দিকে গিয়েছিলেন মনে হলো, কিন্তু এত সময় লাগলো যে? হ্যাঁ, আর বলো না, আর ওই জঙ্গলের মধ্যে একটা মেয়ে। কথাটা বলতে গিয়ে সজল নিজেকে সামলে নিল, কিন্তু মেয়েটার কথা শুনে জগতের উঠে আসা হাতায় মাংসের টুকরোটা যেন স্তব্ধ হয়ে গেছে। জগৎ একভাবে কিছুক্ষণ সজলের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, বাবু এখানে সব কিছু ভালো, কিন্তু মাঝে মাঝে অদ্ভুত কিছু ব্যাপার ঘটে যায়। এই কাঠের বাংলোতে থাকতে এসে তিনজন কিন্তু রাতের বেলায় সমস্ত কিছু নিয়ে এখান থেকে চলে গেছে। তাদের খোঁজ খবর আর কেউ জানে না। তাই এখানে রাতের বেলায় একটু সাবধানে থাকবেন। তিনজন থাকতে এসে এখান থেকে চলে গেছে মানে? ব্যাপারটা ঠিক বুঝলাম না। খাওয়ার সময় সব থাক, খাবারটা সেরে নিন, তারপর আপনাকে সেসব কথা বলবো খন। কৌতূহলী হলেও সজল বেশ মন দিয়ে খেতে লাগলো। জগতের রান্না বেশ ভালো, মাংসটা দারুণ করেছে রান্না। কলকাতার যে কোনো হোটেল যদি জগৎকে পেত তাহলে নিশ্চয়ই বেশি টাকায় হলেও লোকে নিয়ে নিত। খাওয়া দাওয়া সেরে একটা মস্ত চোঁয়া ঢেকুর তুলে সজল বারান্দার কাছে গিয়ে বসল। বারান্দার কাছটা যে কোনো সময় বসা যায়, কারণ বারান্দার মুখটা উত্তরের দিকে। তাই সূর্য যেদিকেই থাকুক না কেন বারান্দার ভেতর রোদ এসে পড়ার কোনো সম্ভাবনাই নেই। অথচ বাইরে রোদ রয়েছে। এখন বর্ষার সময়, মাঝে মাঝে বৃষ্টি হয়।
তবে আজ সকাল থেকে আকাশে রোদ ঝলমল করছে। জঙ্গলে ঘুরতে গিয়ে সজল বুঝতে পেরেছে জঙ্গলের মাটি কেমন যেন এখানে ওখানে সামান্য নরম হয়েছিল জল কাদার জন্য। জগৎও বোধহয় এই ফাঁকে রান্নাঘরে বসে নিজের খাওয়া সেরে নিয়েছিল। তারপর একটা গামছায় হাত মুছতে মুছতে বারান্দার কাছে এসে বসল। সজল বড় চেয়ারে টেবিলের সামনে বসে আছে, আর জগৎ বসেছে ঠিক তার উল্টো দিকে কাঠের বাংলোর দেওয়ালের গায়ে হেলান দিয়ে। বলো জগৎ, তুমি কি বলছিলে তখন? এই কাঠের বাংলোটা এমনিতেই সব দিক দিয়ে ভালো, কিন্তু এইখানে মাঝে মাঝে অদ্ভুত কিছু ব্যাপার ঘটে। এর আগে 3 জন এখানে থাকতে এসেছিল, আর তাদের সবাই একদিন রাতের বেলায় হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। যে 3 জন থাকতে এসেছিল সকলেই নিখোঁজ হয়ে গেছে? না বাবু, আপনাকে নিয়ে এই কাঠের বাংলোতে থাকতে এলো মোট 5 জন। একজন বাবুর কিছু হয়নি, সে নিজের কাজ শেষ করেই এখান থেকে চলে গেছে। কিন্তু সেই বাবু ছিল বেশ ভালো। কেন তার কিছু হয়নি তা আমি জানি না, তবে অনেকেই বলেছে ওই কাঠের বাংলোতে তারাই নাকি একটা মেয়েকে মাঝে মাঝে দেখতে পেত। সজলের বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। এবার সেও তো একটা মেয়েকে দেখতে পায়, এমনকি একটু আগে জঙ্গলের মধ্যে সে সেই মেয়েটার সঙ্গেই ঘুরে এসেছে। আরে সেই কারণেই তো বললাম, ওই মেয়েটা এখানে আশেপাশে থাকে আর ভুলিয়ে ভালিয়ে এখানে আসা বাবুদের নিয়ে চলে যায়। মেয়েটা ওই আদিবাসীদের ওখান থেকেই আসে মনে হয়। তুমি নিজে তাকে কখনো দেখোনি? জগৎ হাসে। তার চেহারাটা বড্ড রোগা, নাকের তলায় কাঁচা পাকা একটা গোঁফ, মাথার চুলগুলো অবিন্যস্তভাবে ছড়িয়ে থাকে, তবে চোখের দৃষ্টি কেমন যেন উদাস। তাই জগৎ হাসলে বড় অদ্ভুত লাগে। আমি কখনো তাকে দেখিনি বাবু, কিন্তু বাবু আপনাকে সাবধান করে দিলাম, এরপরে যা করবেন বুঝে সুঝে করবেন। ওই মেয়েটা কে তা আমি জানি না। যে 3 জন এখান থেকে চলে গেছে তারা কোথায় গেছে তাও আমি কিন্তু জানি না। সজলের মনে হয়েছিল জগৎ হয়তো কোনো একটা ভূতের গল্প বলতে শুরু করবে। জঙ্গলের মধ্যে এই বাংলোতে ভূতের একটা গল্প রয়েছে, কিন্তু জগৎ বলল সে যেমন মেয়েটাকে দেখেনি তেমন বাকি 3 জনের কি হয়েছে সে কথাও সে জানে না। সেখানেই সজলের কেমন একটা খটকা লাগে। ভূতের গল্প হলে মৃতদেহ খুঁজে পাওয়ার তো কথা, কিন্তু এখানে তো মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি কেন? জগৎ মাথা নাড়িয়ে বলে, শুনেছি এই বাংলোতে আমার আগে যে একজন থাকতো সেই দেখাশোনা করত, আর একটা মেয়ে ছিল, যদ্দূর তার নাম শুনেছিলাম মুকুল তার নাম ছিল। অনেক বছর তারা এখানে ছিল। তারপরে মেয়েটা যে কি হয়েছিল সে কথা কেউ জানে না। আমি এখানে আছি কিছুদিন হলো, কিন্তু সত্যি বলতে কি আমি কিছুই দেখিনি। এই বাংলোকে ভূতের বাংলোও বলা যাবে না, কিন্তু কিছু একটা এখানে মাঝে মাঝে হয়, তাই বললাম। সজল বুঝতে পারল জগৎ ইশারা ইঙ্গিতে তাকে কিছু একটা বলতে চাইছে। সেটা সরাসরি সে বলতে পারছে না, কারণ জগৎ এখানকার একজন কর্মচারী মাত্র, আর সজল এখানে এক অফিসার, এবং সে অতিথি হয়ে থাকতে এসেছে। আর কিছু না বলে সজল উঠে গেল। তার মনে পড়ল আজ দুপুরে মেয়েটার সঙ্গে জঙ্গলের ভেতর দিকে যাওয়ার কথা রয়েছে। তুমি এখানে আর কতদিন থাকবে? তুমি যদি চাও তাহলে তোমার সঙ্গে এখানে আজীবন থেকে যেতে পারি, কিন্তু তোমার কিন্তু বারবার চলে যাওয়া চলবে না, আমার সঙ্গে থাকতে হবে। আমি যদি বলি আমি তোমায় আমার সঙ্গে এখানে রেখে দিতে চাই, তাহলে তুমি কি আমার সঙ্গে থাকবে? কিন্তু শহরে তোমার বউ আছে, তোমার মেয়ে আছে, তাদের ছেড়ে তুমি এখানে থাকতে পারবে? জঙ্গলের অনেকটা ভেতরে ওরা ঢুকে পড়েছিল। আশেপাশে বড় গাছের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি পায়ের তলায় ছোট ছোট ঘাসের বদলে এখানে ছোটখাটো জঙ্গলের মতো শুরু হয়েছে। তারই মধ্যে দিয়ে এলোমেলো পথে মেয়েটা সজলকে হাত ধরে নিয়ে চলেছে। তুমি চাও আমি এখানে থাকি তোমার সঙ্গে?
মেয়েটা এদিকে তাকায় না। তার মাথার চুলগুলো শাড়ির ফাঁক দিয়ে খোলা পিঠের ওপর এসে পড়েছে। সজল এগিয়ে গিয়ে মেয়েটার পিছনে দাঁড়ায়। পিঠের ওপর পড়া খোলা চুল সরিয়ে দিয়ে পিঠের ওপর একটা হাত রাখতেই মেয়েটা কেমন যেন থরথর করে কেঁপে ওঠে। তারপর অদ্ভুত সেই কাঁচের চুড়ির মতো রিনরিনে গলায় হেসে এগিয়ে যায় সামনের দিকে। আহা, ছুটো না, দাঁড়াও 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 বলছি। আরে কোথায় যাচ্ছ? আশেপাশে এত বড় বড় গাছ আর জঙ্গল যে কোথাও লুকিয়ে পড়লে তো খুঁজে পাওয়া যাবে না। আরে কোথায় গেলে তুমি? তোমার নামটাও তো আমি জানি না। জঙ্গলের মধ্যে দিয়ে কথা ভেসে এলো, খোঁজো আমায়। সজল এদিক ওদিক ঘুরে ঘুরে খুঁজতে থাকে। তখন দুপুর প্রায় গভীর হয়ে এসেছে। সজল এদিকে ওদিকে ঘুরে বড় বড় গাছের পেছনের দিকে লুকিয়ে থাকার কথা মেয়েটার, কিন্তু না, সেখানেও সে নেই। অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ করে সজলের নাকে আসে সেই কড়া ফুলের গন্ধটা। বড় বড় গাছের মাথাগুলো আকাশের দিকে গিয়ে ঠেকেছে। সেদিকে তাকালে আকাশের সাদা মেঘের জমা দেখা যায়। তার মধ্যে কখন যে সূর্যটা একটু আড়াল হয়ে গেছে সজল বুঝতে পারেনি। এবার আশপাশটা যেন হঠাৎ করে অন্ধকার হয়ে আসে। মেঘের আড়ালে সূর্য চাপা পড়তেই এই জঙ্গলের মধ্যে যেন চুপ করে সন্ধ্যা নেমে আসে এক মুহূর্তে। ঠিক সেই মুহূর্তে সজলের মনে হয় জঙ্গলের আড়াল থেকে দুটো অদ্ভুত চোখ জঙ্গলের ভিতর হতে তাকে দেখছে। আগের দিন রাত্রে একটা অনুভূতি তার হয়েছিল। আজ আবারও দুপুরে অন্ধকার হয়ে আসা জঙ্গলের মধ্যে তার সেই অনুভূতিটা ফিরে আসে। যেন মনে হয় ওই বড় বড় গাছের একটা আড়ালে দাঁড়িয়ে দুটো অদ্ভুত চোখ তাকে দেখছে। সজলের শরীরটা কেমন যেন শিরশির করে ওঠে। ঠান্ডা বরফের মতো হাওয়া কোথা থেকে ছুটে এসে তার ঘাড়ের কাছটায় ছুঁয়ে দিয়ে যায় যেন। সজল আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। একেতেই জঙ্গল, অন্ধকার হয়ে গেলে পথ চিনে ঘরে ফিরতে পারবে না, তার উপর আবার এমন একটা অনুভূতি। এভাবে লুকিয়ে আমায় ভয় দেখিও না, কোনো লাভ নেই। তুমি কোথায় আছো বলো, না হলে আমি কিন্তু চলে যাচ্ছি। এই না বললে তুমি আমার সঙ্গে থাকবে, তাহলে এখন চলে যাওয়ার জন্য তো তাড়া কেন? ঠিক পেছন থেকে গলায় শব্দটা শুনে চমকে ওঠে সজল। সে পেছনের দিকে তাকায়। মেয়েটা তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে, তার মুখে একটা দুষ্টুমি ভরা হাসি। সজল এগিয়ে এসে বলে, আরে অচেনা জায়গায় আমি কি পথ চিনে ঘরে ফিরতে পারবো? এভাবে লুকিয়ে থাকলে কি করে হবে বলো তো? চলো চলো, অন্ধকার হয়ে আসছে। অচেনা অচেনা জায়গায় আমার সঙ্গে থাকবে না? সজল বুঝতে পারে মেয়েটা অদ্ভুত কিছু কথা বলছে, কিন্তু এই অন্ধকার হয়ে আসা জঙ্গলের মধ্যে তার আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। তাই মেয়েটাকে তুষ্ট করার জন্য সে বলে, আচ্ছা বেশ, থাকবো তোমার সঙ্গে, অজানা অচেনা জায়গাতেই থাকবো। এবার চলো, এখন সবাই অপেক্ষা করবে আমাদের জন্য। তাছাড়া তোমার বাবা তো তোমার জন্য অপেক্ষায় থাকবে। এই কথায় যেন কাজ হলো। মেয়েটা পেছনের দিকে ঘুরল, তারপর বাইরে বেরিয়ে আসার পথে হাঁটতে হাঁটতে ওরা জঙ্গলের গভীর থেকে এগিয়ে এলো সামনের দিকে। যখন কাঠের বাংলোটা দেখা গেল তখন মেয়েটা বলল, ওই যে তোমার বাংলো, তুমি চলে যাও, আমি এখন আসি। আজ আর রাতের বেলা আমি আসবো না, কাল আসবো। কেন আজ রাতে আসবে না কেন? আজ রাতে আমার একটু কাজ আছে, কাল আসবো আমি। কথাটা বলে মেয়েটা জঙ্গলের মধ্যে কোথায় যেন হারিয়ে যায়। সজল আর কিচ্ছু না বলে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যায়। বাবু, আর কিছু লাগবে আপনার? সজল জঙ্গলের দিকে তাকিয়েছিল। কথাটা শুনে চমকে ওঠে। হঠাৎ করে কথাটা শুনে পেছনে তাকিয়ে সে দেখে একটা হ্যারিকেন হাতে নিয়ে দরজার কাছে কখন যেন জগৎ এসে দাঁড়িয়েছে। আরে এইদিকে তো ইলেকট্রিসিটি নেই, সমস্যাটা ওখানেই, বুঝলে? মোবাইলে চার্জ নেই বেশি, তাই মোবাইলটা অফ করে রাখতে হয়েছে। তাছাড়া আর কোনো সমস্যা নেই, বুঝলে? বাবু, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে আমি শুতে গেলাম। কোনো কিছু দরকার হলে আমায় কিন্তু ডাকবেন, আমি পাশের ঘরেই থাকবো। একটা কথা বলো তো, আশেপাশে কি কোনো বাড়িঘর নেই? তুমি যে বলেছিলে জঙ্গলের একপাশে পুরনো কয়েকটা বাড়ি আছে,
সেখানে কি সত্যিই কেউ থাকে না? এমন একটা প্রশ্নে জগৎ একটু অবাক হয়, তারপর অনেক ভেবে বলে, জঙ্গলের মধ্যের ব্যাপার আমি জানি না, এখানে আমি থাকি। এর ভেতরে যদি কেউ নতুন করে থাকতে শুরু করে তাহলে সে কথা আমি জানি না, হতেও পারে। ঠিক আছে, এখন তুমি যাও। কাল একটা কাজ করে দিও, কালই সাঁওতাল গ্রামের দু একজনকে খবর দিও যারা সবাইকে নিয়ে কাজ করাতে পারবে। কি বলে যেমন ওদের ওই, হ্যাঁ, সর্দার, তাদের কাউকে ডেকে নাও, বুঝলে? জগৎ মাথা নাড়িয়ে চলে যায়। তখন জানালার কাছে চেয়ারটা টেনে নিয়ে বসে মনে মনে বলে, ঠিক ভেবেছি, জঙ্গলে ঢোকে না। নিশ্চয়ই ওই মেয়েটা তার পরিবারের সঙ্গে জঙ্গলের মধ্যেই কোথাও একটা থাকে। দিনের বেলাও তো সে জঙ্গলে ঢুকেছিল। আমি জগতের কথায় ভুল ভাবতে শুরু করেছি। কিন্তু মেয়েটা আজকে রাতে আসবে না বলেছে, আর কেন আজ রাতে আসবে না সেটা বুঝতে পারলাম না। সজল জানালার ধারে বসেই অপেক্ষা করতে থাকে। মোবাইলটা বন্ধ। আকাশে চাঁদের আলো জঙ্গলের চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এই আলোতে সমস্ত কিছু অস্পষ্টভাবে দেখা যায়। সেদিকেই তাকিয়ে তন্ময় হয়ে চাঁদের আলোয় জঙ্গলের সৌন্দর্য দেখে চলেছিল সে। জ্যোৎস্না রাতে জঙ্গল যে এত অপূর্ব লাগে সে কথা সে এর আগে বইপত্রে পড়েছে মাত্র। দু একবার দেখেছে বটে, কিন্তু আজ রাত্রে যেন কথাটা আরও বেশি জীবন্ত বলে মনে হলো। ছোট ছোট গাছ পেরিয়ে একটু দূরে বড় বড় গাছগুলো যেন স্পষ্টভাবে দেখা যায়। চাঁদের আলোয় বরফের মতো গাছের পাতাগুলো চাঁদের আলোকে প্রতিফলিত করে যেন এই জানালার দিকে টেনে নিচ্ছে। সবই ঠিক ছিল। সজল জানালার কাছ থেকে উঠে ঘুমোতে যাবে বলে ভেবেছিল। এমন সময় উঠে দাঁড়াতেই দূরের দিকে একটা গাছের মাথার দিকে নজর চলে যায় সজলের। চাঁদের আলোটা এমনভাবে সেই গাছের দিকে পড়েছে যে গাছের মাথাটুকুও ভালোভাবে দেখা যায় না। আর সেদিকে তাকিয়েই মনে হলো গাছের ঠিক মাথার কাছে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে। ব্যাপারটা অদ্ভুত, কিন্তু সজল নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারে না। সে স্পষ্টত দেখতে পাচ্ছে দূরের একটা গাছের মাথায় সত্যি সত্যি কেউ যেন দাঁড়িয়ে আছে। আর শুধু দাঁড়িয়েই নয়, কেউ যেন অত দূর থেকে একটা হাত তুলে তাকে ডাকছে। এক মুহূর্ত পরেই একটা ব্যাপার সজল বুঝতে পারল, আর মুহূর্তের মধ্যেই তার গোটা শরীর কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সেই রাতে নিজের ঘরে যে অদ্ভুত দুটো চোখকে সে অনুভব করতে পেরেছিল, এমনকি দিনের বেলা অন্ধকার নেমে আসার পরে জঙ্গলের ভেতরে সেই চোখ যেন ওই গাছের ওপরে দাঁড়িয়ে থাকা ওই মূর্তিটির চোখ, সেটাও সে বুঝতে পারল। গাছের ওপরে দাঁড়িয়ে এত দূরে জানালার ভেতরে দাঁড়িয়ে থাকা সজলকে সে যেন স্পষ্টতই দেখতে পাচ্ছে। আর ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা অদ্ভুত হাসি ভেসে এলো। এমন হাসির শব্দ এর আগে সজল কখনো শোনেনি। ও কি হাসছে? কাঁপা কাঁপা হাতে সজল জানালাটা বন্ধ করে দেয়। তারপর তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দরজাটাও বন্ধ করে। একটা অদ্ভুত ভয় যেন তাকে চারপাশ থেকে জড়িয়ে ধরতে শুরু করেছে। বিছানার ওপর গিয়ে শুয়ে চাদরটা জড়িয়ে নিল সজল, কিন্তু সে স্পষ্ট বুঝতে পারে তার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। একটা অদ্ভুত ভয় তাকে চারপাশ থেকে জড়িয়ে ধরেছে। চাঁদের আলোয় গাছের মাথায় সে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। না 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 না, এটা হতে পারে না। গাছের মাথার ওপর কেউ দাঁড়িয়ে থাকে কি করে? তার একবার মনে হলো জগৎকে একবার ডেকে তুলবে। তারপর মনে হয় জগৎ যদি ভাবে সজল ভয় পেয়েছে তখন? না, জগতের সাথে একবার কথা বলা দরকার। ঘরের মধ্যে ভাবে বসে কোনো লাভ নেই। সজল বিছানা থেকে নামলো। ভয় জানালাটার দিকে তাকাতেও পারে না। জানালাটা খুলে কোনো রকমে বাইরের ঘরের দরজার কাছে যাবে, এমন সময় সে দেখতে পায় একটা মোমবাতি জ্বালিয়ে
ওর পেছন থেকে বেরিয়ে আসছে জগৎ। সজলকে দাঁড়িয়ে থাকতে দেখে সেও কেমন যেন একটু অবাক হয়, বলে, কি ব্যাপার বাবু, এখন আপনি এখানে? হ্যাঁ, তুমি এই সময় মোমবাতি হাতে নিয়ে এখানে কি করছো? আর ওই দিকে তুমি কোথায় গেছিলে? সজলের মনে হয় জগৎ কি যেন একটা তার জামার পকেটের ভেতর পুড়ে ফেলল। তারপর মুখে হাসি এনে বলল, কিছু না, ওই রান্নাঘরে গিয়েছিলাম, বাসনপত্র সব গুছিয়ে রেখে তারপরে এলাম। সজল আর কিচ্ছু বলে না। একবার মনে হলো জঙ্গলের মধ্যে গাছের ওপরে দাঁড়িয়ে থাকা সেই মূর্তিটার কথা বলবে, কিন্তু তারপর আর সে কথা বলে ওঠা হলো না। আমার ঘরে একটু জল দিয়ে এসো তো, রাতের বেলা জল তেষ্টা পায়। বাবু, আপনি বোধহয় খেয়াল করেননি, আপনার ঘরের টেবিলটার ওপর জলের জগ বসানো আছে। জল আমি প্রতিদিন রাত্রেই দিই, কিন্তু আপনি কোনোদিন খান না। সজল আর কিচ্ছু বলে না। বুঝতে পারে কথা বলতে গিয়ে তার কথা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানার উপর শুয়ে পড়ে সে। কিন্তু শুয়ে পড়লেও তার ঘুম আসে না। বারবার মাথার মধ্যে চলতে থাকে অদ্ভুত কিছু কথা। জঙ্গলের ভেতরে গাছের মাথার উপর ও কি দাঁড়িয়েছিল? জগতই বা এখন মোমবাতি হাতে রান্নাঘরের দিক থেকে ওভাবে আসছে কেন? সে তো হ্যারিকেন ব্যবহার করে, তাহলে মোমবাতি কেন? সজলকে দেখে সে হঠাৎ করে পকেটের মধ্যে ওটা কি ঢুকিয়ে ফেলল। মনে হলো কেমন একটা ঝুম করে শব্দ হলো না? সে রাত্রে আর কিছুই হলো না। নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল সজল। সকালে ঘুম ভেঙে দেখল ঘরের জানালাটা বন্ধ। জানালার ফাঁক দিয়ে রোদের আলো ঘরের ভেতরে এসে ঢুকেছে। উঠে জানালাটা খুলে দিতেই রোদের আলো জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকে সমস্তটা আলোকিত করে দেয়। সঙ্গে সঙ্গে সজলের মনে পড়ে যায় কাল রাত্রে জানালার ধারে একভাবে দাঁড়িয়ে দেখতে থাকা সেই দৃশ্যটা। দূরের দিকে তাকাতেই এই রৌদ্রেও কেমন যেন তার গাটা শিরশির করে ওঠে। আর জঙ্গলের মধ্যে বড় বড় গাছের সারি এখান থেকে দেখা যায়, কিন্তু সেই গাছের সারির মধ্যেও বেশ দূরের দিকে একটা বড় গাছ আছে। সেই গাছটা যেন আশেপাশের সমস্ত গাছের থেকে মাথাটা একটু বেশি ওপরের দিকে তুলে দাঁড়িয়ে রয়েছে। কাল রাত্রে কি তাহলে ওই গাছের ওপরেই কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সজল? মোবাইলটা অন করে একবার পল্লবীকে সে ফোন করে, কিন্তু রিং হয়ে যাওয়ার পরেও পল্লবী ফোনটা ধরে না। ঘুমোচ্ছে বোধ হয়। তাছাড়া আজ তো রবিবার, অফিস নেই। আজকে জঙ্গলটা ঘুরে আসি। এখানে আর বেশি দিন থাকবো না, কেন জানি না জায়গাটা ঠিক ভালো লাগছে না। দরজা খুলে বেরিয়ে আসতেই সজল দেখতে পায় জগৎ চায়ের কাপ হাতে এগিয়ে আসছে। সজলকে দেখতে পেয়ে হাসি মুখে সে বলে, বাবু, সকাল সকালই উঠে পড়েছি। ওই সাঁওতাল বস্তিতে গিয়ে ওদের সর্দারকে ডেকে এনেছি, একটু পরেই আসবে। আপনি চাটা খেয়ে নিন, তারপরে তার সাথে কথা বলে জঙ্গলের মধ্যে কাজ করার কথা বলবেন না হয়? হ্যাঁ। কাজের কথা শুনে সজল সমস্ত কিছুই ভুলে যায়। তাড়াতাড়ি চা খাওয়ার পরেই আদিবাসীদের সর্দার মংলু এসে দাঁড়ায় বাইরে। মংলুর গায়ের রং যাকে বলে কুচকুচে কালো, তেমনটাই। মুখে সবসময় একটা হাসি লেগেই আছে। আদিবাসী হলেও তার পরনের পোশাক ও বাকি সমস্ত কিছু অতি সাধারণ গ্রাম্য মানুষের মতো। পরনে একটা ধুতি ছিঁড়ে গেছে, তাছাড়া ময়লাটে খালি গায়ের ওপর একটা গামছা চড়িয়ে রাখা। বলেন বাবু, জঙ্গলে গাছ কাটার কাজ কবে থেকে শুরু হবে? আমি থাকবো বাবু, আমি থাকবো। আমায় লোকে চেনে, আমি আপনার সব কাজ করে দেব, কোনো চিন্তা করবেন নি। টাকা যা দেবেন দেবেন না হয়, তবে দুবেলা একটু ভালো মন্দ খেতে পারলেই হবে। ওরা বড় গরিব স্যার, ভালোভাবে খেতেও পারে না, কাজকর্ম বিশেষ পায় না। আর একে তো সাঁওতাল, তার ওপর ওদের গায়ের রং দেখেছেন, সেই কারণেই অনেকে ওদেরকে কোনো কাজকর্ম দেয় না। কয়েকজন শহরে গিয়েও চেষ্টা করে দেখেছে, কিন্তু কিছু লাভ হয়নি। আশেপাশে গ্রামের মোট মজুর খাটে ওরা।
দেখো, আমি তো এই সমস্যাটা দেখব না, আমি শুধু রিপোর্ট তৈরি করব। তবে যে অফিসার আসবে তাকে আমি তোমার কথা বলে দেবো। তাছাড়া জগৎ তো রইল, তুমি ভালো করে কাজ করো, তোমার গোটা দলকে নিয়ে চলে এসো। এই কাঠবাংলোর বাইরে তাঁবু খাটানো হবে, সেখানে থাকবে, রান্নাবান্না করবে, কাজকর্ম করবে, খাবে দাবে। একবার জঙ্গলের ভেতরটা ঘুরে আসি, জায়গাটা ভালো করে দেখে আসি। জগৎ কাঠবাংলোতেই রইল। সজল আর মংলু চলে গেল জঙ্গলের দিকে। বাকি সমস্ত গাছ কাটা যাবে, কিন্তু এই গাছটা কিছুতেই কাটা যাবে না। এই গাছ কাটলে আর কেউ বাঁচতে পারবে না। সজল অবাক হয়ে তাকিয়ে দেখে গাছটার দিকে। জঙ্গলের সব গাছই বেশ লম্বা লম্বা, কিন্তু মংলু যে গাছটার দিকে দেখালো সে গাছটা যেন আরো বেশি লম্বা। হাঁটতে হাঁটতে জঙ্গলের বেশ মাঝামাঝি এসে পড়েছিল ওরা, আর এখন কিন্তু তেমন কিছু মনে হলো না। সেই ভয়টা এখন যেন আর আগের মতো নেই। হাতের দিকে তাকিয়ে একটা তাবিজ দেখতে পেল সজল। বলল, এটা কি? আমাদের বুয়ং বুড়োর তাবিজ। জঙ্গলে এখানে ওখানে মাঝে মাঝে ঘুরে বেড়াতে হয় তো, তাছাড়া জঙ্গলের মাঝে পথ দিয়ে এখানে এসেছি তো, সব জায়গায় হাওয়া বাতাস ভালো নয়। তাবিজ থাকলে আমাদের আর কোনো ভয় নেই। কিন্তু এই তাবিজ তোমায় সত্যি সত্যি এসব কিছু থেকে রক্ষা করতে পারবে? আর এই গাছটা কাটতে বারণ করছো কেন? আপনি জানেন না, অনেক বছর আগে এই গাছের কাছে একটা মেয়ে মরেছিল। তারপর থেকে এই গাছটা দেখতে দেখতে বাকি গাছের থেকে অনেক লম্বা হয়ে গেল। তারপর থেকে রাতের বেলা গাছের তলায় এলে মাঝে মাঝে অনেকেই অনেক কিছু দেখতে পেয়েছে। মংলু কথাগুলো সামনের গাছটার দিকে তাকিয়েই বলল। গাছটার গায়ে কেমন যেন সবুজ শ্যাওলা মতো জন্মেছে। সজলের একবার মনে হলো কাল রাতে জানালা দিয়ে যে গাছটাকে সে দেখতে পেয়েছিল সেটা কি তাহলে এই গাছটাই ছিল? বাবু, জায়গা তো দেখে নিয়েছি, তাহলে এবার ফিরে যাই। আপনাকে পৌঁছে দিয়ে আমায় আবার ফিরে যেতে হবে। যখন কাজ শুরু হবে আমায় তার আগে একবার জানাবেন, তাহলেই হবে। মংলুর কথাগুলো সজলের কানে ঢুকছিল না। কি যেন একটা চিন্তা তার মাথায় একটু একটু করে দানা বাঁধতে শুরু করেছিল। মংলু তাকে ছেড়ে দিয়ে যখন বাড়ি ফেরার পথ ধরল তখন দুপুর নামতে শুরু করে দিয়েছে। সেদিন স্নান খাওয়ার পর সজল জানালার কাছে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ, আর তারপরে সে অবাক হয়ে গেল। দূরে সেই মাথা উঁচু লম্বা গাছটাকে এখান থেকে আরো ভালোভাবে দেখা যাচ্ছে। যেন মনে হচ্ছে গাছটা এই কিছু সময়ের মধ্যেই আরো বেশ খানিকটা লম্বা হয়ে অন্যান্য গাছগুলোর চাইতে আকাশের দিকে আরো বেশি উঠে গেছে। অদ্ভুত ব্যাপার, গাছটা এত অল্প সময়ের মধ্যে এত বড় হয়ে গেল কি করে? সারাদিন এসব নিয়ে জগতের সঙ্গে আর বেশি কথা হলো না। সেদিন রাত্রে খাওয়া দাওয়া শেষ করে সজল নিজের ঘরে ঘুমোতে গেছে। মনে মনে স্থির করেই নিয়েছে আর একটা দিন এখানে থেকে রিপোর্ট তৈরি করে নিয়েই সে বেরিয়ে পড়বে। তখন অনেক রাত। ঘরের ভেতরে অন্ধকারে একটা হ্যারিকেনের আলো ছাড়া অন্য আর কিচ্ছু নেই। একটা কাঁচের চুড়ির মতো রিনরিনের শব্দ শুনে ঘুমটা ভেঙে যায় সজলের। প্রথমে কিছু দেখতে পায় না, মনে হয় জানালার কাছ থেকে শব্দটা আবার ভেসে এলো। ঠিক তারপরেই ফ্যাস ফ্যাসে গলায় কেউ যেন বলে ওঠে, আজ আমি আর ঘরে যাব না, তুমি বাইরে বেরিয়ে এসো। এসো, তোমায় একটা জিনিস দেখাবো। বিছানায় উঠে বসে থাকায় জানালার ওপর যে দাঁড়িয়ে রয়েছে হ্যারিকেনের আলোয় সজল তার মুখটা ভালোভাবে দেখতে পায়। সজলের কাছে কালো তিলটা যেন আরো বেশি উজ্জ্বল, মুখটা আরো বেশি লাজুক, অথচ উজ্জ্বল চোখে সে ঘরের ভেতরে তাকিয়ে থাকে। আজ ভালো লাগছে না, আজ তুমি চলে যাও, শরীরটা ভালো নেই, ভাবছি এখান থেকে চলে যাও। কথাটা শুনে মেয়েটার মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। কেমন যেন অদ্ভুত গলায় সে বলে ওঠে, কিন্তু তুমি তো বলেছিলে আমার সাথে এখানেই থাকবে, এখান থেকে কোথাও যাবে না। সে যখন বলেছিলাম, কিন্তু তুমি আর এখন এসো না, বুঝলে? আমার সব ভালো লাগছে না। এছাড়া জগৎ জানতে পারলে রাগারাগি করবে।
আর ও কি একটা বলছিল, একটা মেয়ে নাকি এখানে মাঝে মাঝে আসে, তার মধ্যে তোমার কথাটা জানতে পারলে ভয় পেয়ে যাবে। তার মানে তুমি বাইরে আসবে না? আহা, তুমি বুঝতে পারছো না, আমি এখানে কাজের জন্য এসেছি, কাজ শেষ করে আমার এখান থেকে চলে যেতে হবে। যাও এখন এবার, তেমন হলে কাল সকালের দিকে এসো, টাকা পয়সা নিয়ে যেও, তোমার বাড়িতে যারা আছে তাদের দিও, বুঝলে? মেয়েটা আর কোনো কথা না বলে চুপ করে পেছনের দিকে ঘুরে দাঁড়ায়। সচলের কি মনে হতে বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। আহা, রাগ করো না, মাথার ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছি। তুমি দাঁড়াও, তবে কাল সকাল সকাল এখান থেকে চলে যাব আমি। কাল চলে যাবে তো? আজ বাইরে এসো। মেয়েটা কোথায় যেন ছিল। তাছাড়া সেই কড়া ফুলের গন্ধটা কেমন যেন জড়িয়ে ধরতে থাকে সচলকে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না, দরজা খুলে বাইরের দিকে বেরিয়ে যায়। মেয়েটা কাছ থেকে সরে এসে তখন জঙ্গলের পথে সে পা রেখেছে। সচল এগিয়ে আসতেই মেয়েটা বলে ওঠে, জঙ্গলের মধ্যে চাঁদের আলোয় দেখবে, দেখবে কত সুন্দর লাগে সেই দৃশ্য। সচলের যেতে ইচ্ছা করছিল না, কিন্তু ওই মেয়েটার মমতা তাকে আস্তে আস্তে জড়িয়ে ধরছিল। তাছাড়া সেদিন রাতে মেয়েটাকে সে কাছে পেয়েছিল। কাল চলে যাওয়ার আগে আজ রাতে যদি আর একবার মেয়েটাকে সত্যি সত্যি সে কাছে পায়, তাতে ক্ষতি কি? সচল দ্রুত এগোতে থাকে মেয়েটার দিকে, কিন্তু মেয়েটা এগোতে থাকে জঙ্গলের দিকে। তারপরে সে জঙ্গলের ভেতরে গিয়ে ঢোকে। সচল খেয়াল করে না, ঠিক তখনই তার কাঠের বাংলোর বাইরের দিকের ব্যালকনির কাছে এসে দাঁড়ায় কেউ একজন। আরে এত তাড়াতাড়ি যাচ্ছ কেন? দাঁড়াও, চারপাশে চাঁদের আলো, এত সুন্দর পরিবেশ, একটু উপভোগ করি। মেয়েটা ততক্ষণে সামনে একটা গাছের তলায় গিয়ে দাঁড়িয়েছে। গাছের গায়ে হেলান দিয়ে শরীরের দিকে তাকায়। তার চোখে মুখে এমন একটা অদ্ভুত ভাব ছড়িয়ে রয়েছে যে তার চোখে চাঁদের আলোয় ভেসে যাওয়া প্রকৃতির মাঝে দাঁড়িয়ে সজলের মনে হয় মেয়েটি যেন স্বর্গ থেকে নেমে আসা এক অপ্সরা। মেয়েটার বুকের কাছে শাড়ির আঁচলটা খানিকটা নিচের দিকে নেমে এসেছে। তার দুটো গভীর কালো চোখ যেন এক মুহূর্তের মধ্যে হাত ছানি দিয়ে ডাকে সজলকে। সজল আর দাঁড়িয়ে থাকতে পারে না। এমন সময় মেয়েটা সরে যায়। সজল গিয়ে পড়ে গাছের ওপর। তারপর কোনো রকমের সামনে গিয়ে পেছনে ঘুরে কিছু একটা হেসে বলতে যাবে, তার আগেই পেছনে ঘুরে যায়। আর তারপর সজলের গোটা শরীর যেন পাথরের মতো হয়ে যায়। চাঁদের আলোয় পেছনে ওঠা কে এসে দাঁড়িয়েছে? মাথার চুলগুলো অল্প হাওয়ায় অদ্ভুতভাবে উড়ছে। চাঁদের আলোটা ঠিক যেন তার পেছনে এসে পড়েছে। একটা ভয়ঙ্কর অদ্ভুত পচা গন্ধ তার পাশে ছড়িয়ে গেছে। তার সঙ্গে একটা অদ্ভুত শব্দ বেরিয়ে আসছে। সচল ভালো করে সামনে তাকাতেই বুঝতে পারে এই দুটো চোখ, যে দুটো চোখ তার ঘরে সে দেখতে পেয়েছিল সেদিন জঙ্গলে ওই গাছের মাথায় দাঁড়িয়ে থাকা সেই মূর্তিটারও চোখ এমনই ছিল। সেই দুটো সাদা ধপধপে চোখ, তার থেকে মাত্র এক হাত দূরে। মূর্তিটা তার দিকে আরেকটু এগিয়ে আসে। তার সাদা চোখের নিচে যেন কালো একটা মুখগহ্বর, আর সেই মুখগহ্বরের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা লম্বাটে জিভ। সজল চিৎকার করতে যেতেই পচা গলা মুখটা সজলের ঠোঁটের ওপর এসে পড়ে। তার মনে হয় দুটো ঠোঁটের ভেতর দিয়ে মুখের ভেতর পচা গলা রক্ত ঢুকতে শুরু করেছে। ঠান্ডা বরফের মতো একটা মূর্তি দুহাতে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে সজলকে। সজল কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার আগেই সেই মূর্তিটা তাকে ছেড়ে দেয়। ততক্ষণে সজলের মুখ, কপাল এবং গোটা শরীরে থকথকে ঠান্ডা রক্তের মতো কিছু একটা লেগে গেছে। তুমি 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 কে? ওই মেয়েটা গেল কোথায়? আমায় চিনতে পারছো না? চিনতে পারছো না আমায়? তুমি আমার সঙ্গে এখানে থাকবে বলেছিলে তো। তুমি ভালো করে চারপাশটা চেয়ে দেখো,
ভালো করে দেখো। একটা অদ্ভুত কাঁচের চুড়ির মতো রিনরিনে গলা কখনো সেই মেয়েটার গলা হতেই পারে না। সেই অদ্ভুত গলা শুনে চারিদিকে তাকিয়ে দেখে সজল। বুঝতে পারে মেয়েটা সেই জায়গায় যেখানে ওই মেয়েটার সঙ্গে দুদিন আগে সেখানে এসেছিল। সঙ্গে সঙ্গে আবার সেই ভয়ঙ্কর মূর্তিটা দুহাত দূরে সরে যায় সজলের থেকে। কিন্তু এটা কি? সে ভয়ঙ্কর জায়গায় কখন এসে দাঁড়িয়েছে সেই মেয়েটা? তার গোটা শরীরে এক ফোঁটা কাপড় নেই, উলঙ্গ শরীরে দাঁড়িয়ে রয়েছে সজলের সামনে। শরীরের অন্য কোথাও নজর দেওয়ার মতো মনের অবস্থা সজলের হয় না। দুটো চোখ ভীষণ উজ্জ্বল, ভীষণ সাদাটে। কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আমায় এখানে নিয়ে এসেছো কেন? তুই তো বলেছিস তুই এখানেই থাকবি আমার সঙ্গে। আমি মুকুল এখানে আত্মহত্যা করেছিলাম। তোর মতো একজনের জন্য এখানে আমায় মরতে হয়েছিল, আর আজ তুই মরবি এখানে। সজল এবার আর নিজেকে ঠিক রাখতে পারে না। গাছের হেলান থেকে বেরিয়ে এসে ছুটতে চায় জঙ্গলের ভেতরের দিকে। তারপরে যত দ্রুত সম্ভব সরতে থাকে, কিন্তু পালাতে পারে না। পেছনের দিকে তাকাতেই দেখতে পায় চাঁদের অল্প আলোয় সেই লম্বা গাছের মাথাটাকে। লম্বা গাছের মাথায় কে যেন একটা দাঁড়িয়ে। এই গাছটাই সেই লম্বা গাছটা কি? সে সেটা বুঝতে পারে না। সজল সত্যি সত্যি আর একটু সামনে গিয়ে ঠান্ডা কিছুতে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে মাটির ওপর। সজল চিৎকার করে ওঠে সঙ্গে সঙ্গে। ওদের মতো আমি তো তোর কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিসনি? একা পেয়ে আমার সঙ্গে যা করেছিস তা ভুলে গেছিস? সজলের মনে পড়ে যায় সেই রাত্রের কথা। তার আগেও সেই মেয়েটাকে দুবার দেখেছিল। সেই রাত্রে নিজের ঘরে সজল শেষ সময় একটা যুবতী মেয়েকে দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি। সেদিন প্রায় অনেক রাত পর্যন্ত মেয়েটার উলঙ্গ শরীরে খেলা করে বেরিয়েছিল সে। এখন এই মেয়েটির যদি সত্যি সত্যি জীবিত না হয়, তার মানে এক মৃত আত্মার সঙ্গে সে। মেয়েটা এসে ওঠে। তার ভয়ঙ্কর হাসিটা আস্তে আস্তে বদলে যেতে থাকে সেই কাঁচের চুড়ির মতো রিনরিনে গলায়। চোখের সামনে ভয়ঙ্কর মূর্তির বদলে এসে দাঁড়ায় সেই মেয়েটি। এখন তার পরনে সেই আগের মতোই সবুজ রঙের শাড়ি। হঠাৎ করে সজলের মনে পড়ে যায় সেদিন ভিডিও কলে থাকার সময় পল্লবী সবুজ শাড়ি পরা কোনো একটি মেয়ের কথা বলেছিল। ততক্ষণে সেই মেয়েটি আবার সামনে এগিয়ে এসেছে। সজল ছিটকে পড়েছিল জঙ্গলে। আবার উঠে ছুটতে যাবে, তার আগেই তার পাটা চেপে ধরে একটা ঠান্ডা লোহার মতো শক্ত হাত। তারপরেই একটা হ্যাঁচকা টানে তাকে ছিটকে ফেলে একটা গাছের গায়ে। হাতের কাছে প্রচণ্ড চোট লাগতেই সজল চিৎকার করে ওঠে, তারপর পড়ে যায় মাটিতে। ছেড়ে দে, ছেড়ে দে। বিশ্বাস করো, আমি কারোর কোনো ক্ষতি করিনি। আমি যা করেছি ভুল করেছি। আমি ছেড়ে দে, কখনো এমনটা করবো না। এর আগেও তুই এমন অনেক করেছিস। যেখানেই গিয়েছিস সেখানেই টাকার লোভ দেখিয়ে না হলে অন্য কোনো উপায়ে আমার মতো মেয়েদের সঙ্গে খেলা করেছিস। আজ তোর মুক্তি নেই, মুক্তি নেই তোর। সজল কিছু বলতো তার আগে আর একটা ব্যাপার লক্ষ্য করতে পারে। একটা দড়ির ফাঁস কোথা থেকে যেন এগিয়ে এসে তার গলার একদম কাছেই ঝুলছে, আর সেই ফাঁসটা আস্তে আস্তে এগিয়ে আসে তার দিকে। সে দাঁড়াতে পারে না। সজল ছুটে পালাবার চেষ্টা করে সেখান থেকে, কিন্তু সেই দড়ির ফাঁসটা হঠাৎ করে তার গলায় এসে পড়ে। তাকে একটা হ্যাঁচকা টানে শূন্যে তুলে নেয়। তার দুটো পা মাটি থেকে শূন্যে উঠে পড়েছে। তারপর দড়ির একটা হ্যাঁচকা টানে তার মাথাটা একপাশে হেলে যায় এবং সে ছিটকে গিয়ে পড়ে সেই বড় গাছটার একদম নিচের দিকে। আচ্ছা জগৎ,
তুমি এখানে কতদিন ধরে আছো? অনেক দিন, বছর 10 কিংবা তারও আগে থেকে হবে হয়তো, এতটা ভালো করে মনে নেই। আচ্ছা, এর আগে যে এসেছিল মানে ওই সজল নামে অফিসার, তার ব্যাপারে সত্যিই কি তুমি কিছু জানো না? কিছু জানি না সে কথা বলবো না। আসলে বাবু এখানে আসার পরেই ওই আদিবাসীদের যে গ্রামটা আছে, জঙ্গল পেরিয়ে ওই দিকটা একটা গ্রামের একটি মেয়ের সঙ্গে বেশ কিছুদিন মেলামেশা করেছিল। আমি বাবুকে কতবার বললাম, কিন্তু বাবু আমার কথা শুনল না। তারপর একদিন সকালে ব্যাগপত্র নিয়ে কোথায় যেন বেরিয়ে পড়ল, আর ফিরল না। আমি আর কি করব বলুন? আমি বাধ্য হয়ে খবরটা দূরের থানায় জানিয়ে এলাম, না হলে তো এই কাঠের বাংলোর বদনাম হয়ে যাবে, তাই না? শুনেছি এর আগেও প্রায় 3 জন এমনভাবেই এখান থেকে নিরুদ্দেশ হয়ে গেছিল, এটা কি সত্যি? কি আর বলি বলুন তো বাবু, সবাই নিজের মতো চলে যায় ব্যাগপত্র নিয়ে, আর দোষ হয় আমাদের এই কাঠের বাংলো। তবে আপনার কোনো চিন্তা নেই, রাতের বেলায় সাবধানে থাকবেন, জঙ্গলে যাবেন না, তাহলেই হবে। কথাটা বলেই জগৎ বেরিয়ে আসে। দিগন্ত তার ব্যাগটা খুলে জিনিসপত্র ঘরের ভেতর গোছাতে শুরু করে। সজল হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরই এই জঙ্গলের রিপোর্টের কাজটা দেখার জন্যই তাকে পাঠিয়েছে, তাদের অফিস থেকে সজলের খোঁজ নেবে বলে। সেদিন রাতে কাঠের বাংলোর উত্তরের দিকে সেই ছোট্ট বন্ধ ঘরটা সে খুলে ফেলে কেউ একজন, তার হাতে একটা মোমবাতি। দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে দরজাটা সে বন্ধ করে দেয়। ঘরের ভেতর ধুলো পড়ে রয়েছে, এখানে ওখানে বাতিল হয়ে যাওয়া বেশ কিছু আসবাবপত্র, তবে একপাশে খানিকটা জায়গা পরিষ্কার করা। আর সেখানে যে খাওয়া দাওয়া করছিল তাকে দেখে বোঝা যাচ্ছে সেখানে একটা সবুজ রঙের কাপড় অদ্ভুতভাবে দেওয়াল থেকে ঝুলছে, আর সেই সবুজ রঙের কাপড়ের নিচে মলিন হয়ে যাওয়া একটা ছবি। ছবির নিচে পাশাপাশি প্রায় পুড়ে অর্ধেক হয়ে যাওয়া একটা মোমবাতি। লোকটা একটা মোমবাতি জ্বালিয়ে সেই ছবির নিচে রাখল, তারপর 2 হাত জড়ো করে ছবির দিকে তাকালো। জল ভরা চোখে ছবির দিকে তাকিয়ে লোকটা বলে ওঠে, আবার একজন এসেছে মুকুল, দেখিস ও যদি সেই শয়তানটার মতো হয় তাহলে ওকে ছাড়বি না, ওকেও ছাড়বি না। আজ রাতেই পরীক্ষা করে দেখ। কথাটা বলে লোকটা কাঁদতে থাকলো। ছবিতে দেখা গেল একটা মেয়েকে, কালো ঘন গভীর 2 চোখ, মাথায় বেশ লম্বা চুল, পাতলা লালচে ঠোঁট, আর ঠোঁটের কাছে একটা বেশ বড় সড়ো কালো তিল রয়েছে। মোমবাতির আলোতে মনে হলো ছবির ভেতরে থাকা সেই মেয়েটির 2 চোখ একবার যেন জল জল করে উঠল। আর ঠিক তখনই কাঠের বাংলোর যেখানে দিগন্ত তার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে গুছিয়ে চলেছে, ঠিক সেইখানে জানালার কাছে আবার একবার কেউ ধাক্কা দিল, পরপর 3 বার। তারপর কাঁচের চুড়ির মতো কেউ যেন বলে উঠল, বাবু, জানালাটা একবার খুলবে? দিগন্ত জানালার কাছে এগিয়ে যায়। জানালাটা খুলতেই দেখা যায় বাইরে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। তার মাথার চুল বেশ লম্বা, মুখে একটা হাসি, চোখে গভীর উজ্জ্বল দৃষ্টি। দিগন্ত কিছু একটা বলতে চায়, কিন্তু তার আগে দিগন্ত যদি জঙ্গলের মাথার দিকে তাকিয়ে দেখত তাহলে একটা অদ্ভুত ব্যাপার সে লক্ষ্য করতে পারত। জঙ্গলের দূরের গাছগুলোর মধ্যে একটা গাছ আস্তে আস্তে মাথা তুলছে ওপরের দিকে, যেন মনে হচ্ছে সেই গাছটার অদ্ভুত কোনো একটা জীবন রয়েছে। একটা কাঁচের চুড়ির মতো রিনরিনে হাসির শব্দে দিগন্ত মেয়েটার মুখের দিকে দেখে, আর সঙ্গে সঙ্গে তার নাকে এসে ধাক্কা দেয় একটা কড়া ফুলের গন্ধ।